আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আচারওয়ালা মামাদের কাছ থেকে নেওয়া মজাদার আমসত্ত্ব রেসিপি। এই আচারওয়ালা মামারা কিভাবে যে আমসত্ত্ব করে যে খেয়ে এতই মজা লাগে যে বারবার খেতে ইচ্ছা করে। তারাও কিন্তু বাইরের কোনো মশলাই ব্যবহার করে না, বাড়িতে থাকা অল্প কয়টা মশলা ব্যবহার করেই এই আমসত্ত্বটা বানিয়ে নেয়। আর এতটাই মজা হয় যে আমাদের মতো ক্রেতারা বারবার কিনে খায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই আমসত্ত্বটি বানানো হয়। প্রথমে আমি কয়টা আম কেটে নিয়েছি। আমগুলো কাঁচা হলেও বাসায় থেকে একদম হলুদ হয়ে গেছে। এখন আমগুলোকে প্রয়োজনীয় উপকরণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পানি আমটা সিদ্ধ করার জন্য, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, আর 2টা আস্ত রসুনের কোয়া সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এখন আগেই বলে নেওয়া ভালো, আমি গতদিনও কিছুটা আম সিদ্ধ করে হালকা শুকিয়ে রেখেছি। সে আমগুলো একটু অল্প থাকার কারণে আজকের এই অল্প আমগুলো 2 আমগুলো একসাথে মিক্স করে আমসত্ত্বটা বানাবো। এখন একটা চামচের সাহায্যে আমটাকে যতটা সম্ভব গলিয়ে নেব। এরপর আগে থেকে সিদ্ধ করে শুকিয়ে রাখা আমগুলো এই আমগুলোর সাথে একত্রে করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আগের আমগুলো অল্প পরিমাণ ছিল, তার জন্য আমি আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে হালকা শুকিয়ে রেখেছি। কখনো কখনো এমন হয় যে অল্প আমের জন্য আচার করতে ইচ্ছা করে না। এই ক্ষেত্রে আপনারা এরকম করে সেদ্ধ করে শুকিয়ে রেখে দিতে পারেন। পরবর্তীতে আবার যখন আম পাবেন তখন 2 আম একত্রে করে আচার বানিয়ে নেবেন। এ পর্যায়ে চুলার আঁচটা একদমই কমিয়ে দিতে হবে, কারণ আমগুলোতে একদমই পানি নেই। তার জন্য চুলার আঁচটা কমে রাখতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে আমগুলোকে আবার ভালোভাবে একত্রে সিদ্ধ করে নেব। যেহেতু আগের আমগুলো একটু শুকানো আছে, তার জন্য আগের আমগুলো একটু শক্ত। আর 2 আম একত্রে মেশানোর পরও আগের আমগুলো একটু আলাদাই হয়ে আছে। তার জন্য হালকা পানি দিয়ে আমটাকে একটা ভাপ দিয়ে নিলেই পারফেক্টভাবে 2 আমই সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিক্স করে নিয়ে অল্প একটু ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে। এই সময় চুলার তাপমাত্রা একদমই কমিয়ে দিতে হবে। আমার চুলার তাপমাত্রা একদমই কম ছিল, তারপরে নিচে হালকা একটু লেগে গেছে। আপনারা চাইলে একটু ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে পারেন। দেখুন আমগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। 2 আম একত্রে মিক্স হয়ে গেছে। এখন এই আমগুলোকে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে একদম ভালোভাবে পেস্ট করে নেব। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিলেই পেস্ট হয়ে যাবে। ব্লেন্ডারে করার সময় যদি অতিরিক্ত ঘন মনে হয় তাহলে অল্প একটু পানি দিয়ে নিতে পারেন। দেখুন আমসত্ত্ব করার জন্য আমের পেস্ট একদম রেডি। কতটা ঘনত্ব হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই আমের পেস্টগুলোকে এক সাইডে রেখে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে কয়েকটা মরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি। মরিচগুলো ভেজে ঠান্ডা করে নিয়ে দেখুন মরিচগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আমসত্ত্বর জন্য এই মরিচগুলো এই পর্যায়ে লাগবে।
এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। আমসত্ত্বতে অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আচারটা যেহেতু একদমই শুকনা হবে, তার জন্য অল্প তেল দিলেই হয়ে যাবে। তেলটা অতিরিক্ত গরম করে আমগুলো দেওয়া যাবে না, না হলে গরম তেলে ঠান্ডা আম পড়ে সাথে সাথে ছিটকে গায়ে পড়বে। এখন খুব ভালোভাবে তেলের সাথে আমগুলোকে মিশিয়ে নেব। চুলার তাপমাত্রাটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে আমের এই ঘন পেস্ট নিচ থেকে লেগে যাবে। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একে একে আচারের মশলা যেগুলো আমসত্ত্বতে ব্যবহার করা হয় সেগুলো দিয়ে দেব। মরিচের গুঁড়া যেগুলো আমি করে রেখেছিলাম সেই গুঁড়াগুলো দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পরবর্তীতে যখন আমসত্ত্বটা শুকানো হবে তখন এই মরিচের গুঁড়াটা খুব ভালোভাবে দেখা যাবে। এখন দিয়ে দিচ্ছি আচারের মশলা। এখানে 5 ফোড়ন, ধনে, সব মশলা একসাথে আমি ভেজে ভালোভাবে পাউডার করে রেখেছিলাম, দিয়ে দিলাম সেই মশলাটি। সমস্ত উপকরণ একে একে দিতে হবে আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিতে হবে, কারণ এই আচারটা ভিনেগার দেওয়ার ফলে বছর ধরে সংরক্ষণ করা যাবে। আচারে সরিষা বাটা দিলে আচারের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমার কাছে সরিষা বাটা না থাকার কারণে আমি কাসুন্দি দিয়ে দিলাম। অতিরিক্ত বেশি কাসুন্দি দেওয়ার দরকার নেই। আমসত্ত্বতে 2 চামচ মতো কাসুন্দি দিলেই যথেষ্ট। এখন আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু এই আমসত্ত্বতে চিনি ব্যবহার করছি না, কারণ আমি যখন প্রথম পর্যায়ে আম কিছুটা সিদ্ধ করে শুকিয়ে রেখেছিলাম সেখানে আমি চিনি ব্যবহার করেছি, তার জন্য এখানে আমি চিনি দিলাম না। এখন আমি কয়টা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। প্লেটের উপর আমগুলো অল্প অল্প করে দিয়ে একদম ভালোভাবে মেল করে নেব। যদি রোদে না শুকিয়ে এমনি ফ্যানের নিচে শুকানো হয় তাহলে অবশ্যই প্লেটের নিচে হালকা করে তেল ব্রাশ করে দিবেন। আমি যেহেতু রোদে শুকাবো তার জন্য আমি প্লেটে কোনো তেল দিলাম না, সরাসরি আম দিয়ে আমটাকে মিলিয়ে নিচ্ছি। আমের পরিমাণ একদম কম দেওয়া যাবে না, কারণ আমসত্ত্বটা যখন শুকাবে তখন একদমই পাতলা হয়ে যাবে। আর আমগুলো এমনভাবে দিতে হবে যেন চারিদিকে সমান পরিমাণে হয়। কম বেশি কিংবা ফাঁকা করে দেয়া যাবে না, না হলে শুকানোর পর কোনো জায়গা পাতলা কোনো জায়গা মোটা এরকম হয়ে থাকবে। আমি একে একে 4টে প্লেট আম দিয়ে ভরিয়ে নিয়েছি। প্লেটে দেওয়া আমসত্ত্বগুলো গোল গোল হবে। এবার আমি একটা ট্রে নিয়েছি, ট্রেতে বাকি আমগুলো সব দিয়ে দেব, তারপরে ভালোভাবে সমান করে মেল করে দেব। আমি আমসত্ত্ব বানানোর জন্য আমগুলোকে বিকালে রান্না করেছি, তার জন্য আজকে বাসায় ফ্যানের নিচেই আজকের রাতটা রেখে দেব। সবগুলো আম আমি প্লেটে ও ট্রেতে দিয়ে দিয়েছি। দেখুন আমার মোট 4টি প্লেট ও একটি ছোট্ট প্লেট এবং একটি ট্রে ভরে গেছে। এখন আমি ফ্যানের নিচে এক রাতের জন্য এই আমগুলোকে রেখে দিব। তারপর আমগুলোকে ভালোভাবে শুকিয়ে ফিরে আসছি 2 দিন পর। 2 দিন পর দেখুন আমসত্ত্বগুলো একবারই রেডি। এবার আমি
চুলায় একটা তাওয়া দিয়ে কয়েকটা আস্ত মরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুকনো তাওয়ায় মরিচগুলো ভেজে নিতে হবে। এতক্ষণ আমরা যেভাবে আমটার আমসত্ত্ব বানালাম এভাবেই আমরা প্রতিনিয়তই বাসায় বানিয়ে থাকি। এখন আমি যে সিস্টেমটা করছি এটা হলো আচারওয়ালা মামারা করে থাকে। একটা ছুরির সাহায্যে আমি আমসত্ত্বগুলোকে ভালোভাবে তুলে নিচ্ছি। প্রথমের দিকে ধারের দিকে খুব শক্ত হয়ে থাকবে, কারণ ধারের দিকে একটু পাতলা হয়। খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা ছুটিয়ে নিতে হবে, তারপরে আস্তে আস্তে করে ভিতর থেকে তুলে নিতে হবে। এই কাজটা একটু ধীরে ধীরে করতে হবে যেন আমসত্ত্বগুলো ছিঁড়ে না যায়। আমি একে একে 4টি প্লেটেরই আমসত্ত্বগুলো ভালোভাবে তুলে নিব। দেখুন আমসত্ত্বটা একদমই রুটির মতো গোল হয়ে উঠে গেছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। দুই পাশেই খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এভাবে আমি 4টি প্লেটের আমসত্ত্বগুলো তুলে নিয়েছি। এখন আমি ট্রের আমসত্ত্বগুলো তুলে নেব। ট্রের প্রথমে ফাঁকা জায়গার আমসত্ত্বগুলো আমার রোদে রাখা অবস্থায় কে যেন তুলে খেয়ে নিয়েছে। বাকি অংশগুলো আমি এখন কেটে নিচ্ছি। যেহেতু ট্রেটার আমসত্ত্বগুলো অনেক বড় হবে তার জন্য আমি পিস পিস করে কেটে নিচ্ছি, ছোট ছোট করে যেন তুলে নেওয়া যায়। আচারওয়ালা মামাদের কাছে কিনতে গেলে এইটুকু আচারের দাম 10 টাকা। দেখুন আমার সবগুলো আমসত্ত্ব তুলে নেওয়া হয়ে গেছে। আমি অল্প অল্প করে এখন বানিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেব। মরিচগুলো আমি ভালোভাবে ভেজে রেখেছিলাম, সেগুলো মচমচে হয়ে আছে। এখন মরিচগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে আমি একটি মশলা বানিয়ে রেখেছিলাম লবণ, মরিচ, ধনিয়া দিয়ে, সেটা মিক্স করে দিচ্ছি। এই সময় আপনারা শুকনা মরিচ না দিতে চাইলে শুধু লবণও দিতে পারেন। এখন আমি আমসত্ত্বটাকে এক জায়গায় রেখে বানিয়ে রাখা মশলাগুলো অল্প অল্প করে ছিটিয়ে দেব। আচারওয়ালা মামাদের আমসত্ত্ব এর জন্য এতটা স্বাদ লাগে কারণ তারা পরে বাড়তি এই মশলাটা ব্যবহার করে। অনেকেরই ঝাল পছন্দ না, যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এখানে মরিচটাকে এড়িয়ে যাবেন। বাদবাকি ধনিয়া, লবণ দিয়ে একটি মশলা বানিয়ে নেবেন, সেইটি এই শুকনো আমসত্ত্বের উপরে দিয়ে দিবেন। আমি একে একে সবগুলো আমসত্ত্বের উপরেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমার আমসত্ত্বগুলো একদমই রেডি। দেখুন আমসত্ত্বগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। আমি সবগুলো আমসত্ত্বকে পিস পিস করে নিয়েছি এবং যেগুলো বড় বড় গোল গোল ছিল সেগুলোকে আমি ছোট করে ভাঁজ করে নিয়েছি যেন ছোট্ট বাটিতে রাখার সুবিধা হয়। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকুন। আমি এখন ছোট্ট একটি বাটিতে আমসত্ত্বগুলো তুলে নেব। যেহেতু এতগুলো আমসত্ত্ব একবারে খাওয়া যাবে না, বছর ধরে সংরক্ষণ করতে হবে, তার জন্য ভালোভাবে এয়ারটাইট বক্স নিয়ে নেবেন আর সেখানে আমসত্ত্বগুলোকে সংরক্ষণ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ফুড মেকার আলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।